তারেক রহমানের সপরিবার শপথ গ্রহণ অনুষ্ঠানে যাচ্ছেন। আজ বাংলায় একটা নতুন সূর্যের উদয় হলো। সেই অমানসিক অত্যাচারের সরকার, যাকে বলা হয় ইউনূসের সরকার, সেই সরকারটি পতন হয়ে গেল এবং সেখানে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হলো। প্রায় ২০ বছর পর এই বাংলাদেশে একজন নতুন করে সূর্যের জন্ম হলো, যেটা বিএনপি পার্টি থেকে। এই তারেক রহমানের কাছ থেকে বাংলাদেশি হিন্দু, মুসলিম, খ্রিস্ট, জৈন তারা কি আশা করবে, এটা দেখার বিষয়। এই তারেক রহমান ভারতের সঙ্গে কতটা সম্পর্ক বজায় রাখবে এবং ভারত বিদ্বেষ থেকে কতটা দূরে থাকবে, সেটাও দেখার বিষয়। দর্শক, আজকে যে নিউজটি আমি আপনাদেরকে দেখাতে চলেছি সেটা হচ্ছে এই তারেক রহমানের শপথ গ্রহণ অনুষ্ঠান এবং কে কে এই শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নিলেন, কে কে ক্যাবিনেট মন্ত্রী হলেন, কে কে কীভাবে মন্ত্রিত্ব পেলেন, এই নিয়ে বিস্তারিত নিউজ আপনারা যদি শেষ পর্যন্ত শোনেন তাহলে এই শপথ গ্রহণ অনুষ্ঠানটি সম্পর্কে পুরো অভিজ্ঞতা আপনারা পাবেন। তাই দর্শক, আপনাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলছি যে আপনারা অবশ্যই শেষ পর্যন্ত থাকবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আগামী দিনে এই ধরনের ভিডিও পেতে আপনাদের সহযোগী হিসাবে আমি কাজ করব। দর্শক, এবার তারেক রহমান শপথ গ্রহণ করতে চলেছেন। সেই শপথ গ্রহণে তিনি অঙ্গীকারবদ্ধ হচ্ছেন এবং অঙ্গীকারবদ্ধ হয়ে তিনি পরিশেষে দেশবাসীকে কি আশ্বাস সরকারের দেবেন সেটা প্রধানমন্ত্রী দেখার রূপে বিষয়। সরকারের আজকে আপনারা প্রধানমন্ত্রী এই রূপে বিষয়টি যে যদি সকল শেষ পর্যন্ত বিষয় দেখেন আমার তাহলে বিবেচনার জন্য আনিত হইবে, সম্পূর্ণটা যে সকল আপনারা বিষয় জানতে আমার পারবেন। বিবেচনার জন্য তাই আনিত অনুরোধ যে হইবে আপনারা শেষ বা পর্যন্ত যে সকল দেখুন। বিষয় বা যে সকল বিষয় আমি অবগত হইব আমি অবগত হইব, তাহা প্রধানমন্ত্রী দর্শক, রূপে আপনারা শুনতে তাহা পেলেন প্রধানমন্ত্রী তারেক রূপে রহমানের শপথ গ্রহণ যথাযথভাবে অনুষ্ঠান। তিনি যথাযথভাবে শপথ আমার নিলেন কর্তব্য এবং কি পালনের বললেন প্রয়োজন সেটা ব্যতীত আপনারা আমার বিস্তারিত কর্তব্য শুনলেন। পালনের প্রয়োজন এবার আপনারা ব্যতীত প্রত্যক্ষ দেখতে বা পাবেন পরোক্ষভাবে তিনি যে প্রত্যক্ষ বা প্রতিশ্রুত, পরোক্ষভাবে কোনো অর্থাৎ তিনি ব্যক্তিকে যে জ্ঞাপন করিব না প্রতিশ্রুতি দেবেন কোনো এবং ব্যক্তিকে জ্ঞাপন বাংলার করিব মানুষকে না তিনি বা কি কোনো বার্তা দেবেন ব্যক্তির নিকট সেটা শুনবেন। প্রকাশ করিব না। বা কোনো ব্যক্তির নিকট প্রকাশ করিব না। ধন্যবাদ। ধন্যবাদ। মাননীয় প্রধানমন্ত্রীকে পদের শপথ ও গোপনীয়তার শপথ স্বাক্ষর করার জন্য এবং স্বাক্ষর শেষে নির্ধারিত আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান। বিএনপি চেয়ারপারসন তারেক রহমান তিনি নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করেছেন। তার দল বিএনপি প্রধানমন্ত্রী পদে তারেক রহমানের শপথ গ্রহণ 17 বছর পরে কোনো পুরুষ প্রধানমন্ত্রী পেল বাংলাদেশ। শেখ হাসিনা কে সে দেশ থেকে বিতাড়িত করার পরে পরে অন্তর্বর্তী সরকারের প্রধান ছিলেন মোহাম্মদ ইউনূস। তারপরে নির্বাচন এবং ফেব্রুয়ারির নির্বাচনে জয়লাভ করে বিএনপি চেয়ারপারসন তারেক রহমান। তিনি দীর্ঘদিন বিদেশে ছিলেন, দেশে ফিরেই তিনি নির্বাচনে অংশগ্রহণ করেন এবং নির্বাচনে প্রচারে এক অন্য কৌশল অবলম্বন করে, যা এর আগে বাংলাদেশের মানুষ দেখেননি। সাধারণ মানুষের সঙ্গে যান, সাধারণ মানুষকে তিনি কখনো কখনো তার মঞ্চে ডেকে নিয়ে আসেন, তাদের অভাব অভিযোগ শোনেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য আপনাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। সম্মানিত সুধীবৃন্দ, আমি এখন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের 56 অনুচ্ছেদের 2 দফা অনুযায়ী রাষ্ট্রপতি কর্তৃক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রী পদে নিয়োগপ্রাপ্ত ব্যক্তিবর্গের নাম ঘোষণা করছি। বাংলাদেশের প্রতিনিধি শহীদুল হাসান রয়েছেন আমার সঙ্গে ঢাকা থেকে। শহীদুল, প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান। তার মন্ত্রিসভায় কারা কারা থাকছেন, কতজনকে নিয়ে তার মন্ত্রিসভা তৈরি হচ্ছে, জানতে চাইব। ধন্যবাদ। যেমনটি বলছিলেন যে আজ বিকাল বাংলাদেশ সময় 4টায় তারেক রহমান
প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। তিনি মূলত প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর আরো 24 জন পূর্ণমন্ত্রী এবং 25 জন পূর্ণমন্ত্রী এবং 24 জন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তার মন্ত্রিসভায়। এই মন্ত্রিসভায় মূলত যারা শপথ নিয়েছেন তারা হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমেদ, ইকবাল হাসান মাহমুদ, হাফিজউদ্দিন আহমেদ, AJM জাহিদ হোসেন, ডক্টর খলিলুর রহমান যিনি তত্ত্বাবধায়ক সরকারের সঙ্গেও ছিলেন, আব্দুল আল মিন্টু, কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, মিজানুর রহমান মিনু, নিতাই রায় চৌধুরী, খন্দকার আব্দুল মুক্তাদির, আরিফুল হক চৌধুরী, জহিরুদ্দিন স্বপন, মোহাম্মদ আমিনুর রশিদ ইয়াসিন, আফরোজা খানম এরা পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। এছাড়া আরো পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শহীদুদ্দিন চৌধুরী, অ্যানি, আসাদুল হাবিব দুলু, মোহাম্মদ আসাদুজ্জামান, জাকারিয়া তাহের, দীপন দেওয়ান, আহসানুল হক মিলন, সাখাওয়াত হোসেন, ফকির মাহবুব আলম, শেখ রবিউল আলম। এছাড়া প্রতিমন্ত্রী হিসাবে আরো কিছু 24 জনের শপথ গ্রহণের খবর আমরা পেয়েছি। তাদের মধ্যে এম রশিদুজ্জামান মিল্লাত, অনিন্দ ইসলাম অমিত, মোহাম্মদ শরীফুল আলম, শামা উবায়েদ। বিএনপির মন্ত্রিসভায় ঠাঁই পেলেন 49 মন্ত্রী প্রতিমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী হলেন সালাউদ্দিন আহমেদ। মির্জা ফখরুল পেলেন স্থানীয় সরকার মন্ত্রণালয়, জায়গা পেলেন না রিজভী। মৃত্যুদের নিয়েই সরকার গঠনের পথে বিএনপি। প্রতিমন্ত্রী হিসেবে ডাক পেয়েছেন জুনায়েদ সাকি, নূর, ববি হাজ্জাজ। বিএনপির মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন 2 জন টেকনোক্র্যাট মন্ত্রী। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা থেকে মন্ত্রী হচ্ছেন খলিলুর রহমান, দায়িত্ব পাচ্ছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের। মন্ত্রিসভার শপথের পর রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন। আলোচনায় আছে বিএনপির 3 প্রবীণ নেতার নাম। তারেক রহমান নেবেন চূড়ান্ত সিদ্ধান্ত। নতুন মন্ত্রী প্রতিমন্ত্রীদের শপথ অনুষ্ঠানে যাবেন না এনসিপির এমপিরা। সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়ায় এমন সিদ্ধান্ত, ফেসবুক পোস্টে ঘোষণা। অবশেষে প্রস্তুত হচ্ছে নতুন মন্ত্রিসভার তালিকা। এর মধ্যে একে একে মন্ত্রী প্রতিমন্ত্রী হিসেবে ডাক পেতে শুরু করেছেন বিএনপির নেতা ও সংসদ সদস্যরা। এখন পর্যন্ত এক ঝাঁক নেতাকে ফোন দেওয়া হয়েছে বিকেলে মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে থাকার জন্য। এক্ষেত্রে তরুণ ও প্রবীণের মিশেলে সাজানো হয়েছে এবারের মন্ত্রী পরিষদ। কুমিল্লা 3 আসনে বিএনপি প্রার্থী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ মন্ত্রী হচ্ছেন। তিনি কুমিল্লা 3 আসন থেকে 6 বার জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে 5 বার বিজয়ী হয়েছেন। এছাড়া আরিফুল হক চৌধুরী মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার জন্য ফোন পেয়েছেন। তিনি এবারই প্রথমবারের মতো সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। বিএনপির সরকারের মন্ত্রিসভায় শপথ গ্রহণের জন্য আরও ডাক পেয়েছেন লক্ষ্মীপুর 3 আসনের সংসদ সদস্য বিএনপির যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী অ্যানি। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সিলেট 1 আসনের সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদির মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার জন্য ডাক পেয়েছেন। তিনি এবারই প্রথমবারের মতো সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। এছাড়া বরিশাল 1 আসনের সংসদ সদস্য জহিরুদ্দিন স্বপনও ফোন পেয়েছেন। বিএনপি নেতাকে মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার জন্য ফোন দেওয়া হয়। একসাথে ডাক পেয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের মন্ত্রিসভায় ডাক পেয়েছেন জাতীয় গণতান্ত্রিক আন্দোলনের চেয়ারম্যান এবং ঢাকা 13 আসনের সংসদ সদস্য ববি হাজ্জাজ। গণমাধ্যমকে জানান মন্ত্রিসভার ফোন পেয়েছেন তিনি। এছাড়া নাটোর থেকে প্রতিমন্ত্রী হিসেবে শপথের ডাক পেয়েছেন নাটোর 1 লালপুর বাগাতিপাড়া আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল। বগুড়া 2 আসন থেকে নির্বাচিত মীর শাহে আলম প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার জন্য ফোন পেয়েছেন। তিনি বগুড়া 2 আসন থেকে এমপি মনোনীত ধানের শীষ প্রার্থী হিসেবে জয়ী হয়েছেন। একই সাথে পটুয়াখালী 3 আসন থেকে নির্বাচিত নুরুল হক নূর প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার জন্য ফোন পেয়েছেন। এদিকে কিশোরগঞ্জ 6 আসনের নবনির্বাচিত সংসদ সদস্য শরীফুল আলমকে প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার জন্য ফোন দেওয়া হয়। বিএনপি থেকে নির্বাচিত এই সংসদ সদস্য এবারই প্রথম নির্বাচনে জয়ী হয়ে আজ সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন। তিনি মুঠোফোনে প্রথম আলোকে প্রতিমন্ত্রী হিসেবে ফোন পাওয়ার কথা জানিয়েছেন। একই সাথে চাঁদপুর 1 আসনের সংসদ সদস্য এহসানুল হক মিলনকে ফোন দিয়েছে মন্ত্রী পরিষদ বিভাগ। এর আগে 2001 সালে খালেদা জিয়ার সরকারের শিক্ষা প্রতিমন্ত্রী ছিলেন তিনি।
তামজিদ মির্জা, যুগান্তর নিউজ। বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর নতুন রাষ্ট্রপতি কে হবেন তা নিয়ে এখনই নানা আলোচনা ও গুঞ্জন শুরু হয়েছে। এছাড়া 2028 সালে মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও নতুন সরকার গঠনের পর পদত্যাগ করতে পারেন বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। গত ডিসেম্বরে বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে রাষ্ট্রপতি নিজেই এমনটি জানিয়েছিলেন। এমন প্রেক্ষাপটে কে হবেন নতুন রাষ্ট্রপতি, এ নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। এসব নিয়ে আলোচনায় রাষ্ট্রপতির দৌড়ে সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের নাম। এছাড়া কেউ কেউ দলের প্রবীণ আরেক নেতা নজরুল ইসলাম খানের নামও বলছেন। তবে সূত্রগুলো জানাচ্ছে বিএনপির এই তিনজনের মধ্যে একজনকে রাষ্ট্রপতি পদে দেখা যেতে পারে। বর্তমান সংবিধানের 123-এর এক অনুচ্ছেদে বলা হয়েছে, রাষ্ট্রপতি পদের মেয়াদ অবসানের কারণে উক্ত পদ শূন্য হলে মেয়াদ সমাপ্তি তারিখের পূর্ববর্তী 90 থেকে 60 দিনের মধ্যেই শূন্য পদ পূরণের জন্য নির্বাচন অনুষ্ঠিত হবে। সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত হলেও মূলত রাষ্ট্রপতি কে হবেন সেই সিদ্ধান্তের বিষয়টি পুরোপুরি রাজনৈতিক। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান যাকে চাইবেন বা মনোনয়ন দেবেন তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। এদিকে বিএনপির একটি সূত্র বলছে, খন্দকার মোশাররফ দলের কার্যক্রম থেকে নিজেকে কিছুটা আড়ালে রেখেছেন, যাতে তাকে নিয়ে রাজনৈতিক বিতর্ক তৈরি না হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি এককভাবে 209টি আসন পেয়ে সরকার গঠন করতে যাচ্ছে। বিকালে মন্ত্রিসভার শপথ হবে। বেশ কিছু নেতা মন্ত্রী হচ্ছেন, সেটিও প্রায় চূড়ান্ত। এর সঙ্গে আলোচনা হচ্ছেন পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন তা নিয়ে। দর্শক, আপনারা শুনতে পেলেন কে কে মন্ত্রী হলেন, কিভাবে হলেন, এবং তারেক রহমানের শপথ গ্রহণ অনুষ্ঠানটি আপনারা পুরোপুরি দেখলেন। আপনাদেরকে আর কি বলবো, আজকের এই খবরটি যদি আপনাদেরকে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সুন্দর করে কমেন্ট পাঠাবেন। ভিডিওটিকে বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করবেন, কারণ আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ, যে বাংলাদেশকে তৈরি করতে ভারতবর্ষের মানুষ রক্ত দিয়েছিলেন, সেই বাংলাদেশ যখন কিছু করে তখন কিন্তু আমাদের আনন্দ হয়। কিন্তু বাংলাদেশের কিছু মির্জাফর আছে, তারা ভারত বিদ্বেষী কথা বলে, তারা ভারতকে অপছন্দ করে। বিশেষ করে তারা ভারতকে তো অপছন্দ করে না, তারা করে হিন্দুদেরকে অপছন্দ, কারণ তাদের কোরআনটাই তো এই ধরনের কথা বলে। আসলে কোরআন কোনো ধর্মগ্রন্থ নয়, এটা আমি বারবার বলবো। কোরআন একটা শয়তানের বাণী। যদি কেউ আমাকে এই বিষয়ে কথা বলতে চায় এবং আমার সঙ্গে তর্ক বিতর্ক করতে চায় বা প্রমাণ চায়, অবশ্যই আমি দেব। তো আজকে আর কি বলবো দর্শক, আজকে এতটুকুই। জয় হিন্দ, বন্দে মাতরম।